वेलकम बैक टू माई चैनल जिंदगी का सफ़र उइथ देवप्रिया। बंधुरा आज के तुम्हारे साथे जे ब्लगटा शेयर करছি সেটা হলো ইটাচোনা রাজবাড়িতে সন্ধ্যা আরতির ব্লগ। সন্ধ্যারতি শেষে আমরা এবার সকলে মিলিত হলাম চা চক্রতে।
হ্যাঁ লঙ্কা দিয়েছে বাবা, লঙ্কা দিয়েছে তোমার জন্য এই মুড়িটা এনেছি। চলে এসেছে আমাদের মুড়ি মাখা, অসাধারণ ব্যাপার স্যাপার, একেবারে মনে হচ্ছে গ্রামের বাড়িতে এসেছি। আর ফিশ ফিঙ্গারটা ধরে নিলাম মাছ ভাজা। লঙ্কার হাত দেয় না বাচ্চারা। নিত্যিমণি কফিটা ঠান্ডা হয়ে গেল তো। জি ম্যাডাম। শীতের সন্ধ্যাবেলা গরম গরম চা, আর তারপরে দেখতে পেলাম কাঠের আগুন জ্বলছে, আর সঙ্গে সেই কাঠের আগুনের চারপাশে ঘিরে ঘিরে চলছে নাচ গানের আসর। ভীষণই সুন্দর পরিবেশ, আমরাও সেই নাচ গানে সামিল হলাম। আর আমাদের তো মিঠাই রানী নাচ গান করতে ভীষণই ভালোবাসে, সেই কারণে সেও নাচের তালে তালে তাল মেলালো। দেখো কি সুন্দর নাচ গান চলছে এই আগুনটার চারপাশে ঘিরে ঘিরে। এখানকার স্থানীয় ছেলে মেয়েরা, এদের একটা গ্রুপ আছে যারা এখানে আমাদেরকে নাচ প্রদর্শন করে দেখাচ্ছিল। অপূর্ব সুন্দর লাগছিল পরিবেশটা, চারদিকে কেরোসিনের লম্প জ্বলছে, আর মাঝখানে এরকম কাঠের আগুন জ্বালানো, শীতের সন্ধে, নাচ গান, সঙ্গে জমজমাটি খাওয়া দাওয়া, চা এবং কফি, আর দূর থেকে ভেসে আসছে বাঁশির আওয়াজ। পুরো পরিবেশটাই আলাদা, এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের। 18 শতাব্দীর মধ্যভাগ, বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব তখন আলীবর্দী খাঁ। শুরু হলো মারাঠি দস্যুদের হামলা। বাংলায় তাদের বলা হতো বর্গী। তাদের লুটপাট, খুন, জখম, অত্যাচারে বাংলার মানুষ সন্ত্রস্ত। এমনকি দুরন্ত ছেলেকে ঘুম পাড়ানোর জন্য রচিত হয়েছিল ছেলে ভুলানো ছড়া, যা 300 বছর পরেও শোনা যায় বাংলার মায়েদের গলায়। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। 1742 থেকে 1752 এই দীর্ঘ 10 বছর চলেছিল লুটতরাজ আর অরাজকতা। ভাস্কর পণ্ডিত আর রঘুজি ভোঁসলে এই দুই মারাঠা সর্দারের পরিচালনায় তৈরি হয়েছিল বিরাট এক বাহিনী। প্রথমটায় আলীবর্দী খাঁ কড়া হাতে বর্গী আক্রমণ প্রতিহত করে বাংলায় শান্তি আনার চেষ্টা করেন, কিন্তু তার পক্ষে বেশি দিন এই লড়াই সম্ভব হলো না। বর্গীরাও অনেক বেশি হারে খাজনা বা কর আদায় করতে লাগলো। এই পরিস্থিতি শান্ত হলো যখন বাংলায় নবাব মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করলেন। মীর হাবিবের মৃত্যুর পর মারাঠারা বাংলা থেকে চলে যায়, তবে কিছু বর্গী ফিরে না গিয়ে এই বাংলাতেই রয়ে যায়। লুটপাট ছেড়ে অন্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়। যারা রয়ে যায় তারা ইতিমধ্যেই লুঠের ধন, যৌথ আদায় এবং ব্যবসার কারণে প্রচুর বড়লোক হয়ে উঠেছিল। অঢেল ধন সম্পত্তির মালিকানা ছিল তাদের হাতে। তেমনই এক মারাঠা বংশ কুন্দাস বা কুন্দন। বাংলার জলবায়ুতে মিলমিশ হয়ে গিয়ে তারা ক্রমে ক্রমে হয়ে গেল কুণ্ডু। 1766 সালে এই কুণ্ডু পরিবারের সাফল্য নারায়ণ কুণ্ডু হুগলির কাছাকাছি বর্গীডাঙ্গায় তৈরি করলেন এক রাজবাড়ি। প্রাসাদ তৈরির মূল উপাদান ইট ও চুন, তাই তার নামও হলো ইটাচুনা রাজবাড়ি। জমিদারি প্রথা কবেই বিলুপ্ত। আজকাল জমিদার ও রাজবাড়িগুলো অধিকাংশই তত্ত্বাবধানের অভাবে বিলুপ্তির পথে, কিন্তু সাফল্য নারায়ণ কুণ্ডুর 14তম বংশধর ধ্রুবনারায়ণ কুণ্ডু বাড়িটি নিয়মিত সংস্কার জারি রেখেছেন এবং ব্যবসায়িকভাবে এটি ব্যবহার করে টিকিয়ে রেখেছেন রাজবাড়ির রূপ ও ঐতিহ্য। বেশ কিছু সিনেমা ও অজস্র বিজ্ঞাপনী ছবির শুটিং হয়েছে এখানে। আপাতত এটি একটি হেরিটেজ হোটেল। ইটাচুনা রাজবাড়ি এখন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা খন্ডান গ্রাম পঞ্চায়েতের মধ্যে।
কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত ইটাচুনা রাজবাড়ির গঠনগত দিক থেকে সাবেকি জমিদার বাড়ির স্বাদ এনে দেয়। বিশাল লোহার গেট পার হলেই চোখে পড়বে ইংরেজি ইউ আকৃতির প্রকাণ্ড দোতলা বাড়িটি একটি উঠানকে ঘিরে নানা মহলে বিভক্ত। ঢুকেই বিশাল সবুজ চত্বর, তারপরের উঠানে রয়েছে নাট মন্দির, তারও পরে অন্দরমহল, একেবারে পেছনে খিড়কি পুকুর। ইট ও চুন সুরকির তৈরি এই স্থাপত্য তার গরিমা প্রকাশ করে উঁচু উঁচু ধাপের সিঁড়ি, চারদিকে বিশাল ঢল মেলানো বারান্দা, প্রকাণ্ড আয়তনের ঘর, খড়খড়ির জানালা, প্রাচীন আসবাব, দেয়ালে হরিণের শিং, কচ্ছপের খোলস দিয়ে তৈরি যুদ্ধের ঢাল, বারান্দার গোল থাম আর খিলানের ফাঁক দিয়ে আসা ঝিকিমিকি রোদ্দুরে সাবেকিয়ানার ছাপ সর্বত্র। 3 মহলা বাড়ির বহির্মহলে অফিস অর্থাৎ সেরেস্তার কাজকর্ম হতো। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও অফিস ছিল এখানে। প্রবেশপথের খিলানের উপর লেখা শ্রীমদ্ভগবদ্ গীতার বাণী, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এর ঠিক ওপরে লেখা 1894 সালে শ্রী নারায়ণ কুণ্ডু মহাশয় কর্তৃক পুনঃসংস্কৃত। এই প্রবেশপথে দোতলায় জোড়া গোলাকৃতি থামের উপর ছোট ছোট 2টি কারুকার্য মণ্ডিত সাদা খিলান, তার উপর বড় একটি খিলান, সবটাই ফুল লতাপাতায় নকশা করা। তার উপরে এই রাজবাড়ির প্রতিষ্ঠার কথা লেখা। 1766 সালে সাফল্য রায় কুণ্ডু মহাশয় কর্তৃক স্থাপিত। সবার উপরে কুলদেবতার আশীর্বাদ প্রার্থনা, শ্রী শ্রী শ্রীধর জিউ কৃপাহি কেবলম। প্রাসাদের মাঝের অংশে ঠাকুর দালান, প্রশস্ত দালানের দুধারে সার দিয়ে সুন্দর শিল্পিত বাতিস্তম্ভ, মেঝে আলপনা, মন্দিরে নারায়ণ বিগ্রহ আছে শ্রীধর জিউ রূপে। বিগ্রহ সেখানে অধিষ্ঠিত, তার সামনে গোলাকৃতি বারান্দা, তাকে ধরে রেখেছে 3টি থাম। থামগুলো আবার ছোট ছোট থাম সংলগ্ন করে তৈরি। সুন্দর 3টি খিলান বা আর্চ দিয়ে ধরে রাখা আছে। বারান্দায় এই গোলাকৃতি অংশটি খিলানের মাথায় সমাজচিত্র ছবি প্লাস্টারে ফুটিয়ে তোলা আছে। অন্দরমহলে রয়েছে বড় বারান্দা, সিঁড়ি আর ছাদ, যা দিয়ে অন্দরমহলের সব ঘরগুলি সংযুক্ত। এক মহল থেকে অন্য মহলে যাতায়াতের রীতিমতো গোলকধাঁধার মতো। বারান্দার মাথার উপরে চোখে পড়বে টালির ছাউনি, আর নানান তলে বিভক্ত ছাদে উঠলে বোঝা যায় এই বাড়ির বিশালত্ব। শুধু রাজবাড়ির ভিতরে নয়, রাস্তার ওপর পারেও রয়েছে রাজবাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দির। এই মন্দিরে শিবের মূর্তির বিশেষত্ব নজর কাড়ে। কথিত আছে এই বংশের একজন বিহারে ইংরেজ আমলে ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন। সেখানে উনি এই বিগ্রহটি পান এবং ইটাচুনায় প্রতিষ্ঠা করেন। এই শিব মূর্তিটি জটাধারী শিব, গোফওয়ালা কোনো এক যোগী পুরুষ যেন বসে আছে। সকালবেলা থেকে এখন পর্যন্ত আমার বাড়ির সবাই রেস্ট নিয়েছিল, কিন্তু আমি রেস্ট নিইনি, কারণ আমি সমস্ত অ্যাক্টিভিটিগুলোতে পার্টিসিপেট করব বলে। এবং সত্যি বলছি, একদম জমিদার বাড়ি মনে হচ্ছে যেন জমিদার বাড়িরই কোনো সদস্য আমরা এসেছি এবং আমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে। হ্যাঁ, যদিও আমরা নিজেরাই বুক করেছি, নিজেরাই ঘুরতে এসেছি, কিন্তু তাহলেও এদের আতিথেয়তা সত্যিই মন ছুঁয়ে যায়। এখন কফি খাচ্ছি, আমার মা খাচ্ছেন র চা, আর মিঠাই রানী খাচ্ছেন চিপস আর মুড়ি, আমার বোনও কফি খাচ্ছে, আর আমিও খাচ্ছি কফি। আর আমি আজকে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর উপরে একটা সিল্কের শাড়ি পরেছি বুটিকের, আর সঙ্গে বিটসের গয়না, হ্যান্ডমেড। হ্যাঁ, হাতে পরে নিয়েছি কিছু চুড়ি। আমার এই সাজটা কেমন লাগছে তোমরা জানিও আমাকে কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে সকালবেলা 12:10-15 পৌঁছালাম। তারপরে সারাদিনটা যে কিভাবে বেরিয়ে গেল সত্যি বলছি বুঝতেই পারছি না। মনে হচ্ছে যেন নিজের বাড়িতে এসছি,
এসে একটার পর একটা কাজ হচ্ছে। একটু আগে সন্ধ্যা আরতি হচ্ছিল, রাধা মাধবের সন্ধ্যা আরতি, দেখতে খুব ভালো লাগলো। আশীর্বাদ নিলাম, প্রসাদ পেলাম, খুব খুব ভালো লাগলো। তাহলে চলো এখন কফিটা খেয়ে নিই। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, আর এটা যেহেতু একটু মফস্বল এরিয়া, বেশি গ্রাম্য অঞ্চল, তো এখানে সন্ধ্যের পরে একেবারেই কোনো অ্যাক্টিভিটি নেই, তাই জন্য রাজবাড়িতেই বসে থাকা। আর শুনতে পাচ্ছ তোমরা, দূর থেকে ভেসে আসছে বাঁশির আওয়াজ। অসাধারণ বাঁশি বাদক একজন বাঁশি বাজাচ্ছেন, আমরা তো মোহিত শুনে, তোমরাও শোনো। আমরা চলে এসেছি রাতের খাবার খেতে, খাবার ঘরে। রাতের খাবারের জন্য আমরা খুব একটা বেশি ঝকমারি খাবার কিছু নিইনি, শুধু হাতে করা রুটি আর চিকেন নিয়েছিলাম, চিকেন বেগম বাহার আর রুটি, আর সঙ্গে ওনারা দিয়েছিলেন চাটনি, স্যালাড এবং নতুন গুড়ের রসগোল্লা। খুবই সুস্বাদু ছিল খাবার, আর আলুগুলো ভীষণ নরম ছিল। এখানে বলি আমি তোমাদেরকে, না বললেই নয়, ভীষণ সুন্দর করে খুব যত্ন করে এনারা খাবার তৈরি করেন। রাত্রি 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলতে হয়। এখানে কিন্তু নিয়ম, সময় খুব নিয়ম অনুযায়ী চলতে হয়, আমরাও সেই অনুযায়ী করলাম। শোনা যায় এই শিবের পুজো শুরু হবার পরেই কুণ্ডু বংশে কিছু দুর্ঘটনা ঘটে, ফলে তারা আর এই মূর্তির পুজো করেন না, গ্রামবাসীরাই নিত্য পুজো চালান। মন্দিরের আকৃতিও একটু বিশেষ ধরনের, ভিতরের দিকে গোলাকৃতি, সামনে গথিক আর্চ দিয়ে তৈরি বারান্দা, মন্দির চূড়ায় বিভিন্ন খাঁজ কাটা, সামনে প্রাঙ্গণে রয়েছে শিবের বাহন নন্দীর মূর্তি, রয়েছে সুন্দর কারুকার্য মণ্ডিত তুলসী মঞ্চ। এরকম তুলসী মঞ্চ খিড়কির পুকুরের দিকেও নজরে আসে। বিশাল খিড়কির পুকুর, সেখানে মাছ রয়েছে, যা অতিথিরা ছিপ ফেলে ধরতে পারেন, কিন্তু মারবার নিয়ম নেই, ফের জলে ছেড়ে দেওয়াই দস্তুর। বাগানে রয়েছে ধানের গোলা, ঢেঁকি। এখন রাত্রি 10টা বাজে, আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে। রাত্রে ডিনার করেছি আমরা রুটি আর চিকেন বেগম বাহার দিয়ে, আর সঙ্গে ছিল একটা নতুন গুড়ের রসগোল্লা আর চাটনি আর স্যালাড। আর অবশ্য ডিনার করার আগে আমাদেরকে দেওয়া হয়েছিল জলজিরার শরবত। এখন 10টা বাজে, রাত্রির হয়ে গেছে, আর রাজবাড়ি পুরো নিস্তব্ধ। সারাদিন অনেক রকম অ্যাক্টিভিটিস করেছি, অ্যাক্টিভিটিসে পার্ট নিয়েছি, আর এখন ঠাকুর দালান, কোনো লোকজন নেই, পুরো নিস্তব্ধ চারদিক। আর আমি আমার রুমের সামনের যে বারান্দাটা, এই বারান্দাটাতে বসে আছি। ভাবলাম এত তাড়াতাড়ি শুয়ে পড়ার তো কোনো মানেই হয় না। অন্যদিন তো 11টা 11:30 বেজেই যায়, কিন্তু আজকে 10টা বাজে, সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, আর এখন শুয়ে পড়ার সময়। কিন্তু শুয়ে পড়ার আগে রাত্রিরের রাজবাড়িটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কেমন লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে এই রাত্রিটাই এখানে শেষ।
কালকে সকাল হলেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আমি সমস্ত রকম ইনফরমেশান তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। যারা তোমরা এখানে আসতে চাইছো, যাদের ভালো লেগেছে দেখে, আমার ব্লগটা দেখে মনে হয়েছে যে খুব ভালো লাগবে আসতে, আমি তো বলবো অবশ্য করে এসো। খুব ভালো জায়গা, ভীষণই ভালো জায়গা। একটা উইকেন্ড, 2 দিন হোক, 1 দিন হোক, কাটানোর মতন জায়গা। ভীষণই সুন্দর জায়গা, রাজকীয় জায়গা, উপভোগ করার মতন জায়গা। আর এদের আতিথেয়তা খুব সুন্দর, খুব আন্তরিক আতিথেয়তা। খাবার দাবারের মান খুবই ভালো। আর এখানকার যে রুমগুলো, সেগুলোর তো কোনো তুলনাই হয় না। ভীষণ সুন্দর, ভীষণই রাজকীয় সমস্ত কিছু। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কাল সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকে সকালবেলা নাইটের যে ওয়াচম্যান, উনি চলে গেলেন। কারণ কি, এখানে বলাই আছে যে রাত্রি 10টার পরে আর বাড়ির মানে রুমের বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। কারণ কোনো অ্যাক্টিভিটি আর নেই, সবার খাওয়া হয়ে যাবে। কারণ রাত্রি 9:30 অবধি ডিনার টাইম, 9:30 10টা অবধি। 10টার পরে জেনারেলি সবাই আর রুমের বাইরে বেরোবে না। তো তারপরে রাজবাড়ির চেহারাটা ঠিক এরকম। তো অনেকে ফিরছে রাজবাড়ি খাওয়া দাওয়া করে। চলো আবার পরে কথা বলছি।